Hello friends, Assalamu alaikum. I'm Nusrat and the school information share को ऐसे होगा student by class 46 Google Search Console enhancement AMP breadcrumbs and review snips অর্থাৎ ऐसे होगा student বাংলা class 46 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করব Google Search Console enhancements এর মধ্যে AMP breadcrumbs এবং review snips এর বিষয়গুলো নিয়ে তো আজকে তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব তাছাড়া তোমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগের ভিডিওতে ऐसे होगा টিউটোরিয়াল ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 45 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম তাই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো তাছাড়া তোমার চ্যানেল আসলে দিকে আসলে কি এবং ই-কমার্স সাইট এবং ই-কমার্স স্টোর তৈরি করতে পারি কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো তাছাড়া তো আমার চ্যানেল আসলে প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও এলিমেন্ট ই-কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে তোমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো এখন তাহলে আমরা কাজটা শুরু করি কাজ করে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্টস এর মধ্যে এখন গুগল সার্চ কনসোল আমরা যদি আমাদের গুগল সার্চ কনসোলে কাজ করে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে কিন্তু আমি তোমার সাথে গুগল সার্চ কনসোলের আরো বিভিন্ন বিষয়ের উপরও কিন্তু আমাদের অন্যান্য যে বিষয়গুলো এগুলোর উপরও কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেখতে পারো কিভাবে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারি তারপরে গুগল সার্চ কনসোলের মধ্যে আবার ভিউ পারফরম্যান্স ইন্সপেকশন গুগল সার্চ কনসোলের মধ্যে ইন্ডেক্সিং তারপরে এক্সপেরিয়েন্স শপিং এই যে এর মধ্যে যে বিষয়গুলো এগুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমার চ্যানেলে এগুলো দেখতে পারো এখন আজকে আমি তোমার সাথে বলছি যে গুগল সার্চ কনসোলের এনহ্যান্সমেন্টস এর মধ্যে এই বিষয়গুলো তোমার সাথে শেয়ার করবো এখন সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা আমাদের গুগল সার্চ কনসোলের এনহ্যান্সমেন্টের মধ্যে কাজগুলো করার আগে প্রথমে জানতে হবে গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্টস এর বিষয়টা মূলত এটা কি কাজটা করে সেটা আমাদের প্রথমে জানতে হবে তো আমার এখানে লেখা আছে আমরা একটু পড়ি গুগল সার্চ কনসোলের এনহ্যান্সমেন্ট সেকশনটি ওয়েবসাইটে কিছু বিশেষ ফিচার্স এবং পারফরম্যান্স নিয়ে বিশদ তথ্য দেয় এটি মূলত ওয়েবসাইটের এসইও উন্নত করার জন্য সহায়ক এবং বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে গাইডলাইন দেয় আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো তো কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্টস এর কিছু প্রধান উপাদান তো প্রথমে মোবাইল ইউজেবিলিটি তো এটি দেখায় আপনার ওয়েবসাইটটি মোবাইল ডিভাইসে কেমন কাজ করছে তারপরে এখানে লেখছে যে গুগল মোবাইল ফ্রেন্ডলি সাইটে পছন্দ করে এবং এটি আপনার সাইটের লেখছে কি যে ব্যবহার যোগ্যতা নিয়ে রিপোর্ট দেয় যেমন কোন পেজ মোবাইল ইউজারদের জন্য সমস্যা হতে পারে ব্যাস এই যে এরকম বিষয়গুলো বলছে তারপরে আরেকটা বিষয় থাকে কি ব্রেডক্রাম্ব তো এটি একটি ধরনের নেভিগেশন সিস্টেম যা সাইটের ইউজার্সকে সাহায্য করে এক সাইটের কাঠামো বুঝতে এবং সঠিকভাবে পেজগুলো যেতে এই ফিচারটি সাইটের অভ্যন্তরীণ লিঙ্কিং উন্নত করে এবং গুগল সার্চ রেজাল্টে আরো ভালোভাবে প্রদর্শিত হতে সাহায্য করে ব্যাস তারপর লাগছে সাইট লিঙ্ক সার্চ বক্স তো এটা কি কাজটা করে এই ফিচারটি গুগল সার্চ রেজাল্ট পেজে দেখায় এটি ব্যবহার করে আপনার সাইটের মধ্যে সরাসরি সার্চ করার সুযোগ দেয় তারপর এর মাধ্যমে আপনি আপনার সাইটের মধ্যে আরো সহজে প্রবেশ করতে পারবেন এই বিষয়টা বলছে তারপর লাগছে এফএকিউ তারপরে হাউ টু এবং অন্যান্য স্কিমা মার্কআপ তো গুগল সার্চ কনসোল আপনাকে স্ট্রাকচার ডাটা সংক্রান্ত তথ্য যেমন এফএকিউ তারপর হাউ টু তারপরে রেসিপি ইত্যাদি এটি গুগলের সাহায্য করে যাতে আপনার সাইটের টুকরা টুকরা তথ্য আরো ভালোভাবে বুঝতে পারে এবং সঠিকভাবে প্রদর্শন করতে পারে ব্যাস এটা বলছে তারপরে কোর ওয়েব ভাইটালস কি কাজটা করে এখানে কোর ওয়েব ভাইটালস এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কোর ওয়েব ভাইটালস কি যে গুগল এই ফিচারটি দিয়ে আপনার সাইটের পেজ লোডিং স্পিড আমাদের ইন্টারেক্টিভ এবং ভিজুয়াল লেখছে কি যে আমাদের এখানে স্টেবিলিটি নিয়ে রিপোর্ট দেয় এটি আপনার ওয়েবসাইটের ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং গুগল সার্চ র্যাঙ্কিং এর জন্য গুরুত্বপূর্ণ এখন আমি চাইলে এখানে আমরা কি জানাম তাহলে গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্টের কিছু প্রধান উপাদানগুলো জানাম কি মোবাইল ইউজেবিলিটি ব্রেডক্রাম্বস সাইট লিঙ্ক আমাদের সার্চ বক্স তারপরে এফএকিউ হাউ টু এবং অন্যান্য স্কিমা মার্কআপ আমাদের কোর ওয়েব ভাইটালস তারপর এগুলো কি কাজগুলো করে সেগুলো আমরা জানলাম ব্যাস এগুলো হচ্ছে এই উপাদানগুলো ব্যাস এগুলো জানার পর তারপর লাগছে যে কিভাবে এটি সহায়ক এখন আমাদের যে বিষয়টা বলছে এই গুগলের আমাদের গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্টের বিষয়টা কিভাবে আমাদের সাহায্য করে কিভাবে এটা সহায়ক যে তথ্যগুলো আপনার সাইটের মানে আমাদের যে তথ্যগুলো বলছে এনহ্যান্সমেন্ট এই তথ্যগুলো আপনার সাইটের ইউজার্স এক্সপিরিয়েন্স এবং এসইও পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করে
যখন আপনি ইনহ্যান্সমেন্ট সেকশনে সমস্যা দেখতে পান তখন আপনি সেটি সমাধান করতে পারবেন এবং আপনার সাইটে আরো ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। তো এই বিষয়টা এখানে মূলত বলছে। তো এটি মূলত আপনার সাইটের টেকনিক্যাল ও পারফরমেন্স ইস্যুগুলো আমাদের ধরতে সাহায্য করে, যাতে গুগল সার্চে আপনার ওয়েবসাইটে আর কি আমাদের যে সাইট থাকবে সেগুলোর অবস্থান ও শক্তিশালী করে। এখন আমাদের ওয়েবসাইটের অবস্থান আরো শক্তিশালী করে এই বিষয়গুলো ফলো করলে। ব্যাস, এটা আমরা জানলাম আমাদের এই গুগল আমাদের কি এই আমাদের ইনহ্যান্সমেন্টের বিষয়টা কি কাজটা করে। এখন এটা জানার পর এখন এটা আমি যদি আর একটু ভালোভাবে জানতে চাই, সেক্ষেত্রে আমরা যদি আমাদের গুগল থেকে একটু সার্চ দেই বা আমরা যদি গুগলে যে chatgpt.com বা গুগল জেমিনি থেকে আমরা যদি সার্চ দিই এই বিষয়টা কি, তো আমরা যে কোনো কিছু সার্চ দিলে সেটা কিন্তু এখানে চলে আসে। এখন এখানে আমরা লেখা সার্চ দিলাম যে হোয়াট ইজ লেখা সার্চ দিলাম যে কি এই গুগল সার্চ কনসোল ইনহ্যান্সমেন্ট। এখন গুগল সার্চ কনসোল দ্বারা ইনহ্যান্সমেন্ট এর বিষয়টা দ্বারা আমি এটা আমাদের গুগল সার্চ কনসোল সংক্ষেপে কি হয় আমাদের GSC, এটা আমরা এখানে সংক্ষেপে দিলাম। ব্যাস, দেওয়ার পর এখন আমাদের গুগল সার্চ কনসোলের ইনহ্যান্সমেন্টের বিষয়টা কি, এটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস, এই যে এখানে আমাদের লেখাগুলো চলে আসছে। এখন তো এটা আমাদের ধরে যে দেখো লেখাগুলো যে আসতেছে না, এটা আসতেছে কিন্তু এখন যে এই যে লেখাগুলো এখানে আসতেছে এই লেখাগুলো তো এখানে ইংলিশে আসতেছে, কিন্তু আমাদের তো আমরা লেখাগুলা ইংলিশে আমাদের প্রয়োজন, আমরা এই লেখাগুলো আমরা বাংলায় দেখবো। সেক্ষেত্রে তো আমরা যদি এখানে কি করি, এটা আমি ডিলিট করি একটু। ব্যাস, এখন যদি আমরা এখানে লিখি যে হোয়াট ইজ গুগল সার্চ কনসোল ইনহ্যান্সমেন্ট বাংলা লিখে এন্টার প্রেস করি, তখন লেখাটা বাংলায় চলে আসবে। ইংলিশ করে না বলতে তোমরা বাংলা দিয়ে দিলে বাংলা চলে আসবে বিষয়গুলো। এখন কিন্তু এখানে বাংলা আসে নাই, ধরো আমরা কি করি আবার ধরো আমি একটু আমাদের এটা ধরো আমরা এখানে এখনো বাংলা আসেনি, এটা আমি একটু ডিলিট করি। ব্যাস, এখন ধরো আমরা এটা একটু আমরা ডিলিট দেই। ব্যাস, এখান থেকে তোমরা এই যে আমরা এখন যদি আমরা লিখি যে গুগল সার্চ কনসোল ইনহ্যান্সমেন্ট বাংলা, ব্যাস এখন এখানে এন্টার প্রেস করলে এখন বিষয়টা কি চলে আসবে। এখন আমরা চাইলে এই যে এভাবে লেখলে না আসলে তোমরা একটু ডিলিট দিয়ে নিতে পারো চাইলে। ব্যাস, এখন এই আমাদের এই গুগল সার্চ কনসোল ইনহ্যান্সমেন্ট এর বিষয়টা কি এটা চলে আসছে এখানে বাংলা লেখাগুলা। তা আপনি যদি গুগল সার্চ কনসোল ইনহ্যান্সমেন্ট বাংলা বলতে গুগল সার্চ কনসোল আর কি GS এর ইনহ্যান্সমেন্ট বাংলা বুঝতে চায় তাহলে নিচে এটা ব্যাখ্যা দেওয়া হলো। এটা কি বলছে ব্যাখ্যাটা, তো গুগল সার্চ কনসোল আর কি আমাদের GSC ইনহ্যান্সমেন্ট, এটা আমরা ব্যাখ্যাগুলো কি হয় যে আমাদের লেখছে ইনহ্যান্সমেন্ট বিভাগটি গুগল সার্চ কনসোলের এমন একটি অংশ যেখানে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের উন্নয়ন সুযোগ ও খুঁটিনাটি রিপোর্ট দেখানো হয়। এটি মূলত গুগলে আপনার ওয়েবসাইট কিভাবে আরো ভালোভাবে উপস্থাপন করা যায় তা বিশ্লেষণ করে। তারপর এটা আমরা জানলাম বিষয়টা কি। এরপর আমরা এখানে আরো বিষয় এখানে লেখছে, মানে আমি তোমাদের যে বিষয়গুলো বললাম এই সেম বিষয়গুলো আমাদের মানে অন্যভাবে এখানে আর কি লেখছে। এখানে গুগল সার্চ করছে ইনহ্যান্সমেন্ট বিভাগ যা যা দেখা যায় কি মোবাইল ইউজেবিলিটি, তা আমাদের মোবাইল ব্যবহারযোগ্যতা, ওয়েবসাইট মোবাইলে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, টেক্সট ছোট কিনা, তারপরে লেখছে কি যে টাচ এলিমেন্ট গুলো কাছাকাছি কিনা ইত্যাদি। ব্যাস, এই বিষয়গুলো বলছে মানে আমি তোমাদের যেগুলো বলছি কোর ওয়েব ভাইটালস, পেজ লোডিং টাইম, ইন্টারেক্টিভ হওয়ার সময় ভিজুয়াল স্টেবিলিটি ইত্যাদি। তারপর ব্রেড কাম গুগলের রেজাল্ট আপনার পেজের পথ আর কি নেভিগেশন পথ এখানে সঠিকভাবে দেখানো হচ্ছে কিনা। তারপর লেখছে সাইট লিঙ্ক, আমাদের লেখছে কি যে সাইট লিঙ্ক সার্চ বক্স, এটা বলছে যে গুগল রেজাল্ট আপনার সাইডে সার্চ বক্স আসছে কিনা। তারপর আমাদের লেখছে যে FAQ এবং হাউ টু স্কেমা, আপনি যদি ওয়েবসাইটের FAQ আর কি প্রশ্নোত্তর বা হাউ টু গাইড দেন তাহলে গুগল তা কিভাবে দেখায় সেটি ট্র্যাক করা যায়। তারপরে প্রোডাক্টস রিভিউ ইভেন্টস ইত্যাদি স্কেমা ডাটা, এগুলো বলছে গুগল রিচ রেজাল্ট আকারে তথ্য দেখায় কিনা। তো এই বিষয়গুলো আমি চাইলে যেখানে আমরা দেখতে পারি এগুলো বলছে। তারপরে কোন সমস্যাগুলি রিপোর্ট দেখা যায়, ভুল বা আমাদের এখানে অপর্যাপ্ত স্কেমা মার্কআপ। তারপর আমাদের লেখছে কি মানে কোন সমস্যাগুলো দেখা যায়, মোবাইল ইউজেবিলিটি ইস্যু, স্লো লোডিং পেজ, মিসিং অট এট্রিবিউটস ইত্যাদি বিষয়গুলো। ব্যাস, তারপর আমি নিজ দিকে আসি। দেখো আমরা এই বিষয়গুলো এখানে আমরা কিন্তু জানলাম। ব্যাস, এটা হচ্ছে আমাদের মধ্যে গুগল সার্চ কনসোল GSC ইনহ্যান্সমেন্ট। তো এই বিষয়গুলো আমরা যেখানে পড়লাম এত বিষয়গুলো, এগুলো আমরা পড়ে কি বুঝলাম যে গুগল সার্চ কনসোল ইনহ্যান্সমেন্টের মধ্যে কি বিষয়গুলো দেখায়। তো এখানে কিছু খুঁটিনাটি রিপোর্ট মানে আমাদের ওয়েবসাইটের কোনো বিষয় রিপোর্টগুলো আর কি দেখায়। তো এখানে কি কি বিষয়গুলো দেখাতে আমরা দেখলাম যে মোবাইল ইউজেবিলিটি আর কি, এটা হচ্ছে মোবাইল ইউজেবিলিটি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আমাদের মোবাইল ডিভাইসে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা, আমাদের মানে বিষয়গুলো কাছাকাছি কিনা এলিমেন্ট গুলা সেগুলা। আর কোর ওয়েব ভাইরাল হচ্ছে পেজের লোড টাইম আর কি ইন্টারেক্টিভ হওয়ার কিছু সময়, এটা হচ্ছে ভিজুয়াল স্টেবিলিটি ইত্যাদি।
তারপর আমরা ব্রেড ক্রাম্ব হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটে আর কি আমাদের যে পেজের পথটা থাকবে, যে আমাদের যে নেভিগেশন বা নেভিগেশন ইউআরএল আমরা যেটা বলি সঠিকভাবে হচ্ছে কিনা। আর সাইড লিঙ্ক সার্চ হচ্ছে যে গুগল রেজাল্ট আপনার ও সাইডের সার্চ বুক আসে কিনা সেগুলো আমি দেখতে পারি। তারপর এফিকিউ এবং হাউ টু স্কেমার বিষয়গুলো মানে কোন কোন বিষয়গুলো দেখতে পারি এগুলো বলছে, প্রোডাক্ট রিভিউ, ইভেন্টস ইত্যাদি, স্কেমার ডাটা এগুলা। আর এগুলো কি কি রিপোর্ট দেখায় এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, মানে এটা আমাদের ওয়েবসাইট খুঁটিনাটি যে রিপোর্টগুলো দেখায় সেগুলো আমি এখানে গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্ট থেকে দেখতে পারি। এই বিষয়টা বলছে, তাহলে কিন্তু এটা আমরা জানলাম যে বিষয়টা কি কাজটা করে। ব্যস্ত আমরা বিষয়টা এটা হচ্ছে এই কাজটা করে। এখন এই গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্টস এর মধ্যে ধরো আমাদের তিনটা অপশন আছে। তো প্রথমে আছে কি এএমপি। এখন এএমপি কি কাজটা করে আমি যদি এখানে এসে নিদিকে আসি একটু, আশা করি এএমপি কি কাজটা করে, এই যে এখন এএমপি ফুল মিনিং হচ্ছে এক্সিলারেটেড মোবাইল পেজ। এখন আমাদের এখানে এই এএমপি এটা আমাদের কি কাজটা করে এখানে লেখা আছে, আমরা পড়ি। গুগল সার্চ কনসোলে এএমপি আর কি এক্সিলারেটেড মোবাইল পেজ হলো একটি প্রযুক্তি যা মূলত মোবাইল ডিভাইসের জন্য আপনার লোডিং স্পিড দ্রুত করার জন্য তৈরি করা হয়েছে। গুগল সার্চ কনসোল এএমপি সম্পর্কিত যে তথ্য প্রদান করে তা মূলত ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের এএমপি পেজের পারফরমেন্স এবং কোনো সমস্যা শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। তারপর আছে গুগল সার্চ কনসোল এএমপি। এখন গুগল সার্চ কনসোল এএমপি সেকশন আপনাকে কি বিষয়টা জানায় এখন সেটা আমরা জানবো। তো আমাকে জানায় আপনার সাইট থাকা এএমপি পেজগুলো সঠিকভাবে ইন্ডেক্স করা হচ্ছে কিনা। যদি কোনো আমাদের টেকনিক্যাল ইস্যু বা গণনা সমস্যা থাকে সেটি জানিয়ে দেয় যাতে আপনি তা দ্রুত ঠিক করতে পারেন। তারপর লাগছে এএমপি পেজের কি অবস্থা, কেমন লোডিং সময়, ইউজার্স ইন্টারাকশন ইত্যাদি বিষয়গুলো দেখায়। তারপর ইরর অথবা ওয়ার্নিং সম্পর্কিত যে আপনাকে ইরর বা ওয়ার্নিং সম্পর্কিত তথ্য যা আপনাকে এএমপি পেজের বিভিন্ন ত্রুটি বা সমস্যা দেখায়। তারপর লাগছে এএমপি এর উপকারিতা কি, যে দ্রুত লোডিং। এএমপি পেজগুলো মোবাইল ডিভাইসে খুব দ্রুত লোড হয় যেটি ব্যবহার করে অভিজ্ঞতা উন্নত করে এবং এসইওতে সাহায্য করে। তারপর লাগছে গুগলের প্রাধান্য। তারপর এটা বলছে গুগলের প্রাধান্য, এটা কি বলছে যে গুগল এএমপি পেজগুলোকে পছন্দ করে এবং এটি সার্চ রেজাল্টে দ্রুত প্রাধান্য দেয়। তারপর বলছে বিষয়টা যে বিশেষ করে নিউজ সাইটগুলোর জন্য। এখন লাগছে আমাদের যে এসইও এর উন্নতি, দ্রুত লোডিং এবং ভালো ব্যবহারকারীর অভিজ্ঞতা গুগলের সার্চ র্যাঙ্কিং এ সহায়তা করে। ব্যাস এগুলো আমরা জানলাম। তারপর গুগল সার্চ কনসোলে এএমপি সম্পর্কিত সাধারণ কিছু রিপোর্ট এখানে দেওয়া হলো। রিপোর্ট গুলা কি, ভ্যালিড এএমপি পেজেস। এখন ভ্যালিড এএমপি পেজেস এর বিষয়টা কি, গুগল সার্চ কনসোল দেখায় কতটি এএমপি পেজ এখানে ভ্যালিড এবং গুগল সার্চ ইন্ডেক্সিং সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে। এই বিষয়টা আমাদের এখানে কি বলছে, এখানে বলছে ভ্যালিড এএমপি পেজেস কি, যে আমরা ধরো আমাদের গুগল সার্চ কনসোলে আসার পরে এএমপি তে আসলাম না, যে আমাদের কোন কোন পেজগুলো ভ্যালিড কোনগুলো ইনভ্যালিড এখানে দেখায়। এখানে যেখানে ডাটাগুলো এখানে দেখাচ্ছে না এগুলো চাইলে আমরা এক্সপোর্ট করে, আমরা চাইলে আমাদের এক্সপোর্ট অপশন আসলে এক্সপোর্ট করে গুগল শিটে বা আমাদের এক্সেলে বা সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নিয়ে এক্সপোর্ট করে আমরা চাইলে বিষয়টা আমরা দেখতে পারি ডাটাগুলা। এখন আমি গুগল শিট দিলাম, আমি গুগল শিটে কি করবো, এটা এক্সপোর্ট করে নিয়ে আমরা দেখবো ডাটাগুলা। ব্যাস এখন এখানে আসলে আমাদের এই যে ডাটাগুলো আছে না এগুলো গুগল শিটে চলে আসবে। ব্যাস এই চলে আসছে কিন্তু। ব্যাস এখন চার্টের মধ্যে এই ডাটাগুলো চলে আসছে। তারপর আমাদের এটা আমাদের যে এগুলো চলে আসছে বিষয়গুলো, ইনভ্যালিড, ভ্যালিড, ক্রিটিক্যাল ইস্যু, কোনো ক্রিটিক্যাল ইস্যু আছে কিনা, তারপর নন ক্রিটিক্যাল ইস্যু আছে কিনা সেগুলো এখানে দেখাবে। ব্যাস এই যে এগুলো আমাদের মানে ডাটাগুলো এখানে আমাদের এই গুগল এক্সেল, আমাদের এক্সেল না কি গুগল শিটে আমরা চাইলে দেখতে পারি, বা আমরা এক্সেল থেকে আবার সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নিয়ে আমরা এক্সপোর্ট করে আমরা নিয়ে চাইলে আমরা দেখতে পারি। তো এই বিষয়গুলো বলছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের কোনো এখানে ভ্যালিড পেজেস তারপর ইনভ্যালিড কোনো পেজ ইস্যু আছে কিনা সেগুলো আমি দেখতে পারি। এখন আমাদের ইনভ্যালিড ইস্যু 0, ভ্যালিড 5টা, আর আমাদের নন ক্রিটিক্যাল ইস্যু কোনো আমাদের ক্রিটিক্যাল ইস্যু নাই। এখন ইমপ্রেশনে ক্লিক করে ইমপ্রেশনগুলো আমি দেখতে পারি। তারপর আমাদের এখানে এই যে একটা চার্ট আকারে দেখাচ্ছে বিষয়গুলো এভাবে। তারপরে ভিউ ডাটা অ্যাবাউট ভ্যালিড এএমপি পেজেস, এখানে ক্লিক করলে যে এএমপি পেজের যেই এখানে ইউআরএল গুলো দেখাচ্ছে, এমপি যে পেজগুলো সেগুলো দেখাচ্ছে। তো আমাদের ভ্যালিড ডাটাগুলো এখানে কিন্তু দেখায়। এটা বলছে ভ্যালিড এএমপি পেজেস, আমাদের যেই এএমপি ভ্যালিড এএমপি পেজেস হচ্ছে আমাদের যেই ভ্যালিড মানে যে পেজগুলো এএমপি পেজগুলো ভ্যালিড মানে প্রবলেম নাই সেগুলো এখানে দেখায়। তো এই বিষয়গুলো বলছে এখানে আমরা জানলাম।
এরপর আমাদের লাগছে ইনভ্যালিড এএমপি পেজেস। এখন ইনভ্যালিড এএমপি পেজেস কোনগুলো? আমাদের যদি এখানে কোনো ইনভ্যালিড এএমপি পেজ থাকে তাহলে সেগুলো এখানে নিচে দেখাবে ইনভ্যালিড এএমপি পেজেস। এটা আমাদের কি যে অভ্যন্তরিক এএমপি পেজের সমস্যা। এটা বলছে যে এখানে গুগল সেই এএমপি পেজগুলো তালিকা দেখায় যেগুলোর মধ্যে ত্রুটি রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন এএমপি HTML সঠিক নয় বা প্রয়োজনীয় ফিচার্স মিসিং, এমন বিষয়গুলো। তারপর এএমপি ইরর্স এবং ওয়ার্নিং, এএমপি ইরর্স অ্যান্ড ওয়ার্নিং, ত্রুটি এবং সতর্কতা। যদি কোনো এএমপি পেজে এখানে লেখছে কি যে অ্যাডভান্স আমাদের লেখছে কি বা সাধারণ ত্রুটি থাকে, গুগল তা রিপোর্ট করে। যেমন এএমপি পেজের মধ্যে কিছু আমাদের কি লেখছে প্রপার্টি বা ফাইল খুঁজে পাওয়া আমাদের না পাওয়া, বা এখানে লেখছে কি যে ইনক্লুড করা হয়নি, যেমন কোনো স্ক্রিপ্ট, তো এই বিষয়গুলো বলছে। তো এগুলো থাকলে এখানে দেখায়, কিন্তু এখন আমাদের কোনো প্রবলেম নেই এখানে। তারপর এএমপি ইরর কিভাবে ঠিক করবো আমরা, এগুলো এখানে লেখা আছে। এএমপি ইরর আমরা কিভাবে ঠিক করব, গুগল সার্চ কনসোল এএমপি পেজের ত্রুটি দেখানোর পর আপনি এখানে লেখছে কি যে সংশোধন করতে পারে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে। তো নিম্নলিখিত ধাপগুলো কি? এএমপি HTML কোডে সমস্যা থাকলে সঠিক কোডিং নিশ্চিত করুন। এএমপি পেজের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন স্ক্রিপ্ট, আমাদের এখানে লেখছে কি অ্যাসাইন ফিচার সঠিকভাবে আমাদের লেখছে কি যে ইমপ্লিমেন্ট করুন। তারপর সার্ভার সাইড সঠিকভাবে কাজ করছে কিনা তা চেক করুন। তারপর এএমপি এবং SEO, দেখেন এটা বলছি কি যে গুগল সার্চ কনসোল এএমপি পেজগুলো অগ্রাধিকার দেয়, কিন্তু শুধুমাত্র এএমপি ব্যবহার করলে SEO তে উন্নতি হবে না। আপনাকে কন্টেন্টের গুণমান, ব্যবহারকারী অভিজ্ঞতা এবং অন্যান্য SEO ফ্যাক্টরগুলোর উপরও মনোযোগ দিতে হবে। এগুলো আমরা জানলাম যে এএমপির বিষয়গুলো এখানে কি কাজগুলো করে। এখন এএমপি কিন্তু একটা প্লাগইনসও কিন্তু আছে, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইনসও কিন্তু এএমপি নামে একটা প্লাগইনস আছে। এখন এই ওয়ার্ডপ্রেস যেই কোম্পানি, এই এএমপি প্লাগইনসটাও কিন্তু একটা প্লাগইনস আছে, সেই প্লাগইনসটাও সেই কোম্পানির কিন্তু। এখন আমাদের এই যে এএমপি যেটা আছে, এএমপি পরে আমরা কি বুঝলাম? এখন ধরো আমার একটা ওয়েবসাইট joshimona.com, এখন আমাদের এই ওয়েবসাইটে আসার পরে এখন আমাদের ওয়েবসাইটের এখন আমরা এই ওয়েবসাইটের দ্বারা আমরা এখানে যে এএমপি এর বিষয়টা এখানে কি বিষয়টা বুঝাইছে, যে এখানে আমার যেমন এই যে একটা ওয়েবসাইট, এরকম কিন্তু তোমাদের একটা ওয়েবসাইট থাকে, সেটা কোনো ই-কমার্স ওয়েবসাইট বা কোনো যে কোনো ওয়েবসাইট থাকতে পারে। এখন আমাদের ওয়েবসাইটে যে এএমপি এর বিষয়টা থাকে, এএমপি এর বিষয়টা কি? এএমপি এর বিষয়টা এএমপি তে বলছে একটা প্লাগইন ছিল। তো এখন এএমপি এর বিষয়টা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করলে কি কাজটা করে, যে আমাদের এই ওয়েবসাইটটা এটা আমরা কেন ব্যবহার করি এএমপি এর বিষয়টা সেটা প্রথমে জানতে হবে। এটা আমরা ব্যবহার করি কারণ আমাদের ওয়েবসাইটটা এটা আমাদের এখন তো সব কাস্টমার ডেস্কটপ ডিভাইসে আর আমাদের ওয়েবসাইটে দেখবে না, অনেক কাস্টমাররা কিন্তু মোবাইল ডিভাইসে আমাদের ওয়েবসাইটে দেখে। সেক্ষেত্রে তারা যখন মোবাইল ডিভাইসে আমাদের ওয়েবসাইটে দেখবে, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা এখানে ডেস্কটপ ডিভাইসে যেমন বড় কন্টেন্ট দেখা যায়, কিন্তু আমাদের এই বড় কন্টেন্টগুলো কিন্তু মোবাইল যেহেতু একটা ছোট ডিভাইস, সেই ক্ষেত্রে কিন্তু এই ডিভাইসে আমাদের সেই কন্টেন্টগুলো একটু ছোট ছোট দেখা যায়। সেই ক্ষেত্রে কাস্টমারদের বুঝতে অসুবিধা হবে, কাস্টমাররা বিভ্রান্ত বোধ করবে। সেই ক্ষেত্রে আমরা এএমপির বিষয়টা করি। তো এএমপিটা আমরা কেন করি, যে আমরা ধরো আমাদের ওয়েবসাইটে আমরা মোবাইল ফ্রেন্ডলিনেস করলাম বা আমরা আমাদের মেটা ভিউপোর্ট করলাম, তারপরে কি হচ্ছে যে কাস্টমাররা ভালোভাবে আমাদের ওয়েবসাইটে দেখতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমরা এই এএমপির বিষয়টা করি। দেখো তখনই আমরা কিন্তু এএমপির বিষয়টা করি। তো এএমপির বিষয়টা করলে আমাদের ওয়েবসাইটে কিন্তু দুইটা ভার্সনে ভাগ হয়ে যায়। আমাদের একটা ভার্সন কি, একটা হচ্ছে মোবাইল ভার্সন, আর একটা হচ্ছে নর্মাল যে ভার্সন থাকে ডেস্কটপ ভার্সন। এখন আমাদের এই এএমপি বিষয়টা কিন্তু আবার একটা অসুবিধাও আছে। এএমপি করলে কিন্তু যে আমাদের ওয়েবসাইটের যে অরিজিনাল যে সুন্দর ডিজাইনটা থাকে না, এটা কিন্তু এখানে ডিজাইনটা মানে থাকে না পুরোপুরি, এটা একটু এলোমেলো হয়ে যায় ডিজাইনটা, মানে আমাদের সুন্দর ডিজাইনটা। এর অসুবিধাও আছে, সুবিধাও আছে। এইটা হচ্ছে যে এএমপির বিষয়টা কাজটা করে। এটা কি কাজটা করে এটা কিন্তু আমরা জানলাম। তাছাড়া আমরা বলছি যে এটা কি কাজটা করে, আমরা এখানে লেখা সার্চ দেই যে হোয়াট ইজ এএমপি, এটা আমরা এখানে ধরো আমরা লেখা সার্চ দিলাম কি, ধরো হোয়াট ইজ এএমপি, বা আমরা এখানে কি লেখা সার্চ দিলাম, ধরো হোয়াট ইজ এএমপি, আমরা এখানে কি লেখা সার্চ দিতে পারি, ধরো এখানে আমরা বাস হোয়াট ইজ এএমপি বাংলা লিখলাম, ব্যাস এটা ধরো আমি লিখলাম যে হোয়াট ইজ এএমপি বাংলা। এএমপি কি কাজটা করে, এএমপি হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস। এই দেখো সে কিন্তু গুগল চ্যাটজিপিটি কিন্তু ঠিকই ধরে নিছে। তো এই যে আমাদের এএমপি হলো গুগল অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানটি এখানে ওপেন সোর্স উদ্যোগ, যার মাধ্যমে মোবাইল ডিভাইসে পেজগুলো খুব দ্রুত দেখা যায়। তারপর এএমপি এর বাংলা ব্যাখ্যা কি, যে আমাদের এএমপির মানে হচ্ছে তোমাদের লাগছে কি যে ত্বরান্বিত তখন মোবাইল পেজ। তো এই বিষয়টা কি, যে এটি একটি হালকা তোমাদের লাগছে কি দ্রুতগতির
HTML সংস্করণ যেটি মোবাইল পেজে লোডিং টাইম কমায়, মানে কাস্টমার খুব দ্রুত আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখতে পারে মোবাইল ডিভাইসে, আমাদের মানে লোডিং টাইমটা কমায় আর কি AMP বিষয়টা করলে। তো এটা কিভাবে কাজটা করে, হালকা HTML ও CSS ব্যবহার। তো আমাদের লেখছে যে AMP সংস্করণে অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট বাদ দেওয়া হয় যাতে পেজ দ্রুত লোড হয়। আমাদের এই বিষয়টা বলছে, যার কারণ গুগল HTML আর এই CSS কোডগুলো কিন্তু বেশি বুঝতে পারে, জাভাস্ক্রিপ্ট কোডগুলো বুঝতে সমস্যা হয় একটু গুগলের, সেক্ষেত্রে এটা সময় লাগে, তো সেই ক্ষেত্রে এটা বলছে। তারপর গুগল ক্যাশে ব্যবহার করে, এটা বলছে যে গুগল নিজেই AMP পেজগুলোর একটি ভার্সন সংস্করণ করে রাখে যাতে ইউজার্স ক্লিক করার সাথে সাথে পেজটি খুলে যায়। তারপর অগ্রাধিকার ভিত্তিতে লোড হয়। গুগল AMP পেজগুলো মোবাইল সার্চে বিশেষ গুরুত্ব দেয় যা এবং সেগুলো টপ স্টোরি বা ফিচার্স রেজাল্টেও দেখা যায়। তো আমাদের যে AMP পেজগুলো আর কি, ব্যাস এটা আমরা জানলাম। এরপরে AMP ব্যবহার করে, এই AMP যে আমরা ব্যবহার করব এখন, এই AMP এর কিন্তু একটা উপকারিতা আছে। দেখেন এটা AMP এর উপকারিতাটা কি, সুপার ফাস্ট লোডিং, মোবাইল ব্যবহারকারীর জন্য উন্নত অভিজ্ঞতা, SEO ও ক্লিক থ্রু রেট আর কি সিটেল বাড়াতে পারে, গুগল সার্চ রেটে ফিচার্স হতে পারে। তারপর আমাদের AMP এর কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে, অনেক জটিল ফিচার দেয়, স্ক্রিপ্ট ব্যবহার করা যায় না, কাস্টম ডিজাইন ও ইন্টারাকশন সীমিত, তারপরে ডেভেলপারের জন্য বাড়তি কাজ, এই বিষয়গুলো আমরা জানলাম। তারপর আমরা উদাহরণস্বরূপ একটা বিষয় লাগছে কি যে AMP URL দেখাবে এমন, AMP কিরকম দেখাবে যে পেজ AMP দেখেন, এই AMP উপর এই যে আমরা তোমার একটু চ্যানেলে আসা বলতে একটু সার্চ করো, AMP লেখা সার্চ করলে কিন্তু আমার চ্যানেলে যে AMP এর উপর কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের AMP সেট আপ করতে পারি এর উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা চাইলে এই ভিডিওটা দেখলে AMP এর বিষয়টা কি এটা কিন্তু তোমরা আরো ভালোভাবে এই ভিডিওটা দেখলে তোমরা আমার চ্যানেল থেকে বুঝতে পারবে। ব্যাস এটা হচ্ছে AMP তাহলে কি বিষয়টা, AMP এর কোডটা URLটা কেমন দেখাবে, তারপরে বা গুগল ক্যাশ ভার্সনে কিরকম দেখাবে, এই বিষয়গুলা এগুলো দেখতে পারতেছি কিন্তু আমরা। ব্যাস এটা হচ্ছে মূলত এই AMP এই কাজটা করে। ব্যাস AMP বিষয়টা জানার পরে ব্যাস AMP কি এটা কিন্তু আমরা জানলাম, জানার পরে এখন তো আমরা AMP এটা কিন্তু আমরা জানার পর আমরা নিচে আরেকটা অপশন আছে কি ব্রেড কামস। এখন ব্রেড কামস কি কাজটা করে, এখন এই ব্রেড কামস এর বিষয়টা কি এখন আমরা দেখে আসি। এখন ব্রেড কামস কি এটা আমরা প্রথমে জানতে হবে কাজটা করার আগে। এখন এখানে লেখা আছে গুগল সার্চ কনসোল ব্রেড কামস সম্পর্কে জানালে এটি আপনার ওয়েবসাইটের নেভিগেশন কাঠামো এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুগল সার্চ কনসোল ব্রেড কামস সেকশনে আপনাকে দেয় যে আপনাকে জানায় আর কি, যে কি জানায় আমাদের আপনার ওয়েবসাইটে আর কি আপনার সাইটে ব্যবহৃত ব্রেড কাম নেভিগেশন সঠিকভাবে কাজ করছে কিনা এবং সেখানে কোন ত্রুটি বা সমস্যার অস্তিত্ব আছে কিনা, কোন ত্রুটি বা সমস্যার অস্তিত্ব আছে কিনা সেগুলা। তারপর ব্রেড কাম নেভিগেশন কি, তো ব্রেড কাম হলো এমন একটি নেভিগেশন ফিচার্স যা ব্যবহারকারীর কাঠামো বুঝতে সাহায্য করে। এটি সাইটের পাতার মধ্যে সম্পর্কিত লিঙ্ক দেখায় যাতে লেখছে কি যে এখানে ইউজার্সরা সহজে মূল পেজ থেকে সাব পেজে এবং সাব পেজ থেকে অন্য সব পেজে যেতে পারে। তারপর উদাহরণ দিচ্ছে কি, যেমন একটা উদাহরণ যেমন হোম থেকে পণ্য থেকে ইলেকট্রিক মোবাইল ফোন, মানে এই ব্রেড কামের বিষয়টা কি বলছে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে ধরে দেখাই। যেমন bdshop.com, এই যে এটাও কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট। এখন ধরে ওয়েবসাইটে আমরা ঢুকার পর ধরে ওয়েবসাইটে এটা আমাদের এখানে বিভিন্ন প্রোডাক্টস আছে না ওয়েবসাইটে, ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে। এখন ধরে আমরা কি করে ওয়েবসাইটে এখানে আসলাম, আসার পর ধরে আমরা কি করে এখানে আমরা আমি ওয়েবসাইটে আমি ধরো কোন জায়গায় আসলাম, ধরো আমি এখানে আসলাম কম্পিউটার অ্যান্ড অফিস। এখন এখানে আসার পর এটা একটা ক্যাটাগরি, এখন এই ক্যাটাগরি যে প্রোডাক্টস গুলো সেগুলো কিন্তু এখানে সে প্রোডাক্টস গুলো দেখাবে। ব্যাস এখন এই যে ক্যাটাগরি এখন আমাদের কম্পিউটার অ্যান্ড অফিস, এখন এই ক্যাটাগরিটা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন কম্পিউটার অ্যান্ড অফিস এই ক্যাটাগরি যে প্রোডাক্টস গুলা এগুলো দেখাবে। এখন এই ক্যাটাগরিটার মধ্যে কিন্তু আবার সাব ক্যাটাগরি আছে, এই যে আমার কম্পিউটার নেটওয়ার্কিং। এখন এখানে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করলে এই যে এটার মধ্যে একটা সাব ক্যাটাগরি আছে, আবার সাব ক্যাটাগরির মধ্যেও কিন্তু সাব ক্যাটাগরি আছে। ব্যাস মানে আমাদের প্রথমে যে কম্পিউটার অ্যান্ড অফিস এটা হচ্ছে যে মেন ক্যাটাগরিটা, তারপর সাব ক্যাটাগরি এর অধীনে দেওয়া থাকে তাহলে সাব ক্যাটাগরি গুলা। ব্যাস এখানে যে এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ব্যাস এই যে আমরা এখান থেকে আমরা এই যে আমরা এখানে
এখানে ধরো আমরা প্রথমে ক্যাটাগরিতে আসলাম, আবার সাব ক্যাটাগরিতে আসলাম, আবার ধরো আমরা সাব ক্যাটাগরিতে ক্লিক করতেছি। এটা আমরা আবার ধরো কি করলাম, আবার আমরা এর আগের ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখবো। ব্যাস এই যেভাবে ক্লিক করে যে আমরা এক ক্যাটাগরি থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে নেভিগেশন করতেছি উপরে নিচে, সেই ক্ষেত্রে এই যে বিষয়টা আমরা করতেছি না, তো এটা কিন্তু ব্রেড কাম। এখন এই ব্রেড কামসের বিষয়টা যদি আমাদের ওয়েবসাইট করা থাকে তাহলে কিন্তু কাস্টমার্সরা খুব সহজে আমাদের ওয়েবসাইটটা কিন্তু তারা দেখতে পারবে। এখন তারা এই যে এখানে আমরা কাস্টমার্স ধরে এই যে আসলাম, আমি একজন কাস্টমার্স ওয়েবসাইটে, আমি তাদের ওয়েবসাইটে ধরে এই কম্পিউটার অ্যান্ড অফিস এই এখানে ক্যাটাগরিটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা আরো বিভিন্ন আমাদের সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি না, সাব ক্যাটাগরির মধ্যে ক্লিক করলে এর মধ্যে বিভিন্ন সাব ক্যাটাগরি আছে। এখন এই ক্যাটাগরিতে এই ক্যাটাগরি যে নেভিগেশন করতেছি না, তো কাস্টমারদের সুবিধা হচ্ছে এই বিষয়গুলো করতে। তো এই যে ব্রেড কামের বিষয়গুলো করা থাকলে কিন্তু এই যে এই প্রবলেম এখানে আর কি এই এখানে সুবিধাটা হয়। ব্যাস এটা কিন্তু আমরা জানলাম এই ব্রেড কামের বিষয়টা কেমন থাকে। তখন এই ব্রেড কামটা এই যে কিন্তু এরকম দেখলাম যে কিরকম থাকে, এই যে একটা ক্যাটাগরি এর থেকে আবার সাব ক্যাটাগরি, এর মধ্যে কিন্তু আবার সাব ক্যাটাগরি। তো এই যে এরকম ব্রেড কামের বিষয়গুলো করা থাকলে কিন্তু আমাদের সুবিধা হয় কাস্টমার্সের জন্য। এখন ব্রেড কামের উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমরা যদি ব্রেড কাম লেখা সার্চ করো আমার চ্যানেল থেকে ব্রেড কাম, আমরা ধরো এখানে আমরা একটু এই যে ব্রেড কামস এই লেখাটা ধরে আমি একটু সিলেক্ট করি, কপি করলাম। ব্যাস এখন ধরো তোমরা একটু আমার চ্যানেল থেকে যদি লেখা সার্চ দাও ব্রেড কামস লেখার পর এন্টার প্রেস করবো, এখানে তোমরা আমার চ্যানেল থেকে সার্চ করলে কিন্তু এই যে ব্রেড কামস এর বিষয়টা কি, যে হোয়াট ইজ ব্রেড কামস ইন এসইও, এসইও এর মধ্যে ব্রেড কামস কি, এই যে এর উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা চাইলে যে ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেখতে পারো, 44 মিনিটের ভিডিওটা। এখন তোমরা এটা দেখলে পুরো ব্রেড কামস এর বিষয়টা কি এটা তোমরা পুরো ডিটেলস বিষয়টা জানতে পারবে, ব্রেড কামস এর বিষয়টা কি। তো আমি জাস্ট তোমাদের একটা উদাহরণ দিলাম, তাছাড়া তোমরা এই ভিডিওটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা, কাজটা করে। এখন ব্রেড কামস এর বিষয়টা কেমন থাকে এটা কিন্তু একটা আমরা দেখালাম বা একটা উদাহরণ দিলাম, যেমন যে হোম এই যে ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরি, পণ্য থেকে আমরা ইলেকট্রনিক, এর থেকে মোবাইল ফোন, মানে এভাবে মানে আমরা প্রথম ওয়েবসাইটে আমরা ঢুকার পর কাস্টমার ওয়েবসাইটে আসলো, আসার একটা ক্যাটাগরিতে ক্লিক করলো, ক্লিক করার এর থেকে আবার সাব ক্যাটাগরি, আমরা সাব ক্যাটাগরি এর থেকে আবার সাব ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি। ব্যাস এই যেভাবে ঢুকতেছে নেভিগেশন করতেছে না, ব্যাস এই যে এটাকে আমাদের ব্রেড কামের বিষয়টা হচ্ছে, এটা কাজটা করে। ব্যাস এটা আমরা জানলাম। তারপরে এটি ব্যবহারকারীদের সাইডে কিভাবে ভ্রমণ করছে তা বুঝতে এবং দ্রুত সঠিক জায়গায় যেতে সাহায্য করে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে ইউজারদের সাহায্য করে বিষয়টা। ব্যাস এটা। তারপর গুগল সার্চ কনসোলে ব্রেড কাম রিপোর্টস, এখন এটা কি কাজটা করে, গুগল সার্চ কনসোলের ব্রেড কাম সেকশনে গুগল আপনার সাইটকে ব্রেড কাম স্ট্রাকচার ডাটা যা আপনি schema.org মার্কআপ ব্যবহার করে যুক্ত করেন সম্পর্কিত তথ্য প্রদান করে। এটি বিশেষ স্ট্রাকচার ডাটার সাথে সম্পর্কিত এবং গুগলকে সাইটের সঠিক কাঠামো বুঝতে সাহায্য করে। এই কাঠামোটি সার্চ রেজাল্টে সাইটে ভালোভাবে প্রদর্শন হতে সাহায্য করে। তারপরে গুগল সার্চ কনসোলে ব্রেড কামের দুটি প্রধান রিপোর্ট থাকতে পারে। তো প্রধান রিপোর্টগুলো কি কি, এখন আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে প্রথমে দেখাচ্ছে যে আমাদের প্রধান রিপোর্টগুলো থাকতে পারে। প্রধান রিপোর্টগুলো হচ্ছে যে ভ্যালিড ব্রেড কামস। এখন গুগল সার্চ কনসোল দেখায় আপনার সাইটে কতগুলো ব্রেড কামস সঠিকভাবে ইন্ডেক্স করা হয়েছে এবং সেগুলো গুগল সার্চ রেজাল্ট সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে। ইনভ্যালিড ব্রেড কামস, তারপরে এটা লেখছে যে অভ্যন্তরীণ ব্রেড কামস সমস্যা, যদি কোনো ব্রেড কামস সঠিকভাবে সেট না করা থাকে বা কোনো ভুল তথ্য থাকে তবে গুগল সার্চ কনসোলের অভ্যন্তরীণ ত্রুটি তথ্য দেখা যাবে, যেমন কি ভুল মার্কা ব্যবহৃত, তারপরে ব্রেড কাম কোনো উপাদান সঠিকভাবে লেখা হয়নি, তারপরে গুগল ব্রেড কামের জন্য নির্দিষ্ট কোনো ইউআরএল বা পেজ পাচ্ছে না, এই বিষয়গুলো বলছে। তারপর ব্রেড কামের সমস্যা কিভাবে সমাধান করব, যদি গুগল সার্চ কনসোল রিপোর্ট ব্রেড কাম কোনো ত্রুটি বা সতর্কতা দেখায় তবে আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। কি ধাপগুলো, স্ট্রাকচারটা সঠিকভাবে ইনস্টল করা নিশ্চিত করুন, তারপর গুগল schema.org এর সাহায্যে ব্রেড কাম আপনার মার্কআপে যুক্ত করে, তারপর আমাদের লেখছে যে জেসন আইডি বা মাইক্রোডাটা ফরম্যাটে ব্রেড কামস মার্কআপ তৈরি করুন এবং সেগুলো সঠিকভাবে আপনার HTML কোডে যোগ করুন। নিশ্চিত করুন যে আপনার সাইটের ব্রেড কাম আমাদের লেখছে কি যে লজিক্যাল এবং ব্যবহারকারীকে সঠিকভাবে দিক নির্দেশনা দিচ্ছে। তারপর আছে ব্রেড কামস এর উপকারিতা, এসইও উন্নতি, সঠিকভাবে ব্রেড কাম নেভিগেশন গুগলের সাহায্য করে এবং আপনার সাইটের কাঠামো বুঝতে এবং এটি সার্চ রেজাল্ট সঠিকভাবে প্রদর্শিত হতে সাহায্য করে। ব্যবহারকারীর অভিজ্ঞতা, এটি ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইটের নেভিগেশন আরো সহজ এবং লেখছে কি যে প্রাঞ্জল করে তোলে, যার ফলে তারা দ্রুত এবং সহজে প্রয়োজনীয় পেজে পৌঁছাতে পারে। সার্চ রেজাল্টে বৃদ্ধি,
ব্রেডক্রাম্ব নামটা ভুলে সাইটের কাঠামো বুঝতে সাহায্য করে, এতে এতে সার্চ রেজাল্টে আরো উন্নত দৃশ্যমান পাওয়া যাবে। বিষয়ে আমরা জানলাম। তারপরে একটা উপসংহার দিচ্ছি নিচে। দেখো গুগল সার্চ কনসোলের ব্রেডক্রাম্ব সেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি টুল যা আপনার ওয়েবসাইট ব্রেডক্রাম্ব নেভিগেশন সঠিকভাবে সেট আপ ও অপটিমাইজ করতে সাহায্য করে। সঠিকভাবে ব্রেডক্রাম্ব নেভিগেশন সাইটের ব্যবহারকারীদের অভিজ্ঞতা এবং এসইও র্যাঙ্কিং আমাদের উভয়কেই উন্নত করতে সাহায্য করবে। এখন কিন্তু আমরা জানলাম ব্রেডক্রাম্বসের বিষয়টা কি। এখন এই ব্রেডক্রাম্বসের বিষয়টা কি আমরা জানলাম। এখন ব্রেডক্রাম্বসের মধ্যে আমাদের কিন্তু দেওয়া আছে কি আমাদের কয়টা পেজ ভ্যালিড, কয়টা ইনভ্যালিড, এগুলো কিন্তু দেখায়। এখানে ব্রেডক্রাম্বসের মধ্যে আসার পরে দেখো 26টা, এখানে লাগছে কত 26, মানে 26টা পেজ, 26টা ইউআরএল কি এখানে ইনভ্যালিড। এর মধ্যে একটা ক্রিটিক্যাল ইস্যু আছে। আর ভ্যালিড কয়টা আমাদের এখানে লাগছে 68, মানে আমাদের এখানে এই যে আমাদের এখানে এই যে লাগছে যে 68 এত ইউআরএল ভ্যালিড, আমাদের ইনভ্যালিড কত 26, মানে এগুলো একটু দেখাচ্ছে বিষয়গুলো, এগুলো এখানে লাগছে। তারপর 4 টাকা দেখাচ্ছে। এখন এই যে আমাদের এখানে আসার পরে এই 4 টাকা আমি দেখতে পারি ভ্যালিড কয়টা ইনভ্যালিড কয়টা এগুলো দেখতে পারো তোমরা। এটা আমরা কার্সরগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। এই যে আমাদের কোন ডেটে কোনটা, তারপরে যে হোয়াই আইটেমস আর ইনভ্যালিড, যে কেন আইটেমস ইনভ্যালিড এখানে আমরা চাইলে দেখতে পারি যে আইটেমস ইনভ্যালিড কেন। তারপরে ভিউ অ্যাবাউট ভ্যালিড আইটেমস, ভ্যালিড আইটেমস গুলো চাইলে এখান থেকে আমি দেখতে পারি ভ্যালিড আইটেমস গুলো। আবার এখানে ব্যাকে আসি ইনভ্যালিড আইটেম দেখতে পারি। এর আগে আমরা যে ব্রেডক্রাম্বসের বিষয়গুলো আমরা জানলাম, এখন বিষয়গুলো আমরা আরেকটু ভালোভাবে জানতে চাই। আমি এখান থেকে যদি একটু সার্চ করি হোয়াট ইজ ব্রেডক্রাম্বস, ব্যাস হোয়াট ইজ ব্রেডক্রাম্বস লিখে সার্চ করি বাংলা, এটা সার্চ করি ব্যাস। এখন ব্রেডক্রাম্বস কি এখানে কিন্তু চলে আসছে। এখন ব্রেডক্রাম্বস হলো একটু নেভিগেশন সিস্টেম যা ওয়েবসাইটের ব্যবহারকারীদের দেখায় তারা কোন পাতায় আছে এবং কিভাবে তারা আগের পৃষ্ঠাগুলোর দিকে ফিরে যেতে পারে। তারপর ব্রেডক্রাম্বসের একটা ব্যাখ্যা দেওয়া হলো। ব্রেডক্রাম্বস মানে হচ্ছে পথের দিশা। এটি ওয়েবসাইটের প্রতিটি পৃষ্ঠার অবস্থান দেখায় যেন ব্যবহারকারী বুঝতে পারে সে কোন পর্যায়ে রয়েছে এবং সহজে আগের পৃষ্ঠায় ফিরে যেতে পারে। তারপর একটা উদাহরণ দিছে যে ধরা যাক আপনি আমাদের ওয়েবসাইটে একটা প্রোডাক্ট দেখছেন, কেমন যে ধরো হোম পেজ, আমাদের প্রথমে ওয়েবসাইটে হোমে আসলাম, তারপর এর মধ্যে ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, স্যামসুং, গ্যালাক্সি, এই যে এই বিষয়গুলো এরকম ভাবে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছে। এখানে আমাদের হোম থেকে শুরু করে আপনি ধাপে ধাপে গ্যালাক্সি এই যে S24 পাতায় পৌঁছেছেন। এটাই ব্রেডক্রাম্ব ট্রেইল। প্লাস এটা আমরা জানবো ব্রেডক্রাম্বের উপকারিতা কি। ইউজার্স অভিজ্ঞতা বাড়ায়, তো আমাদের ব্যবহারকারীরা দ্রুত বুঝতে পারে তারা ওয়েবসাইটের কোন অংশে আছে। এসইওতে সহায়তা করে। গুগল ব্রেডক্রাম্বস আমাদের করে সার্চ রেজাল্টে ওয়েবসাইটের কাঠামো দেখায়। তার মোবাইলও এই যে আমাদের এখানে ডেস্কটপে সহজ নেভিগেশন ওয়েবসাইটের স্ট্রাকচার পরিষ্কার করে। ব্রেডক্রাম্বের ব্যবহারের ধারণ কি, যে বিষয়গুলো তোমরা পড়বে একটু বিষয়গুলো। তো এখন যে আমাদের লেগছে ব্রেডক্রাম্বের কয়েকটা ধারণ এখানে দেখাতে পারে কি, এই যে লোকেশন বেস দেখায় ব্যবহারকারী ওয়েবসাইটে কোথায় আছে, এট্রিবিউট বেস পণ্যের ধরন, ফিল্টার অনুযায়ী ব্রেডক্রাম্ব দেখায়, পাথ বেস্ট, এই বিষয়গুলো বলছে। তো এখন এগুলো আমরা জানলাম। জানার পরে হোয়াই আইটেমস আর ইনভ্যালিড। এখন কিন্তু আমাদের এখানে এই যে আইটেমস গুলো কেন ইনভ্যালিড, যে একটা ইস্যু দেখাচ্ছে। এখন এই ইস্যুটা যে আমরা ছেলে দিক থেকে দেখতে পারি। এখানে আমি ক্লিক করি, বাস ক্লিক করার পর এখন আমরা লেখাটা সিলেক্ট করে কপি করি। এখন এই ইস্যুটা এখানে কি বলছে আমরা লিখি হোয়াট ইজ, বাস ইস্যুটা পেস্ট করে আমি বাংলা লিখলাম, লেখার এন্টার প্রেস করি। ব্যাস এখন মিসিং ফিল্ড আইটেম, এটা আমরা ব্যাখ্যা দিচ্ছি কি যে এটি একটি স্কিমা মার্কআপ সংক্রান্ত ত্রুটি এরর আর কি, যা আপনি গুগল সার্চ কনসোল বা লিস্ট রেজাল্ট টেস্টে দেখতে পারেন যখন আপনার ওয়েবসাইটের ব্রেডক্রাম্ব লিস্ট বা লিস্ট বেসড স্ট্রাকচারটা সঠিকভাবে দেওয়া হয়নি। তারপরে সমস্যা কি, গুগল বলছে যে আইটেম লিস্ট এলিমেন্ট এর মাধ্যমে একটি আইটেম ফিল্ড অনুপস্থিত। তারপর আরেকটু ব্যাখ্যা দিলে আপনি যদি ওয়েবসাইটের ব্রেডক্রাম্বস বা লিস্ট অফ আইটেম দেখাতে schema.org ব্যবহার করেন, তখন প্রতিটি ধাপ আইটেমের তথ্য আর কি আইটেম লিস্ট এলিমেন্ট অংশে দিতে হয়। এর মধ্যে থাকা প্রতিটি ধাপের জন্য আইটেম ফিল্ড থাকা বাধ্যতামূলক, এটি জানায় সেই ধাপে কোন ইউআরএল বা পেজ রয়েছে। ব্যাস এই বিষয়টা বলছে এখানে আমাদের। তারপরে লেখছে যে যদি আইটেম ফিল্ড
বাদ পড়ে যায় তখন গুগল সেই ত্রুটিটি দেখায়। দেখেন এখানে একটা সঠিক এখানে কি দেখছে উদাহরণ দেখাচ্ছে, এই ব্রেড ক্রাম্ব স্কেমাটা সঠিক উদাহরণ দেখাচ্ছে। কেমন উদাহরণটা, এখানে যে কন্ট্যাক্ট টেক্সট, তারপরে এই যে এখানে টাইপ, তারপরে যে এখানে আইটেম লিস্ট এলিমেন্টস, এই যে আমাদের এখানে যে প্রবলেমটা বলছে যে মিসিং আইটেম ফিল্ড, এই ফিল্ডটা কি যে মিসিং দেখাচ্ছে, এই ফিল্ডটা আইটেম ফিল্ডটা। এই যে আমাদের একটা উদাহরণ দেখাচ্ছে কি যে আইটেম লিস্ট এলিমেন্ট, তারপরে টাইপ পজিশন, যেমন 1 নেম কি হোম আইটেম দেখাবে এখানে, তারপর টাইপ পজিশন নেম আইটেমের বিষয়গুলা বলছে এখানে। তারপর আমাদের লাগছে যে এখানে প্রতিটি আমাদের লিস্ট আইটেমের মধ্যে আইটেম আছে, গুগল বুঝতে পারছে কোন নামটি কোন ইউআরএলে যাচ্ছে। তারপরে আমাদের এখানে ত্রুটিপূর্ণ উদাহরণ যে আমাদের ইরর টাইপের, যেটা ইরর টাইপের স্কেমাটা কিরকম থাকে, কন্ট্যাক্ট আমাদের কন্টেন্ট টেক্সট, তারপরে আমাদের টাইপ আমাদের লাগছে আইটেম লিস্ট এলিমেন্ট, টাইপ পজিশন নেম, তো এখানে আইটেম ফিল্ড নেই। এই যে আমাদের আগের স্কেমারে যে এখানে কিন্তু একটা আইটেম নামে আইটেম লিস্ট এলিমেন্ট, এখানে যেরকম একটা আইটেম নামে ফিল্ড আছে, কিন্তু এখানে কিন্তু কোনো আইটেমের ফিল্ড কিন্তু নাই এই যে এখানে। তারপরে এতে গুগল বলবে মিসিং ফিল্ড আইটেম। এই বিষয়গুলোর সমাধান কি, প্রতিটি লিস্ট আইটেমের মধ্যে অবশ্যই নিচে 3টি থাকতে হবে, পজিশন, ক্রম নাম্বার, নেম, প্রদর্শিত নাম, আইটেম ইউআরএল। এখন এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তারপর এটা কিন্তু আমরা জানলাম যে এই বিষয়টা কি কাজটা করে। এখন আমরা এখানে তাহলে এই ইরোরটাও আমরা জানলাম। তারপর এখানে ক্লিক করে কোন ইউআরএল গুলা ইনভ্যালিড, কোনগুলা ইরোর, এগুলো আমি এখান থেকে চাইলে দেখতে পারি, এখান থেকে আমরা দেখতে পারি চাইলে। এখন আমরা ব্রেড ক্রাম্বসের বিষয়টা জানা, ব্রেড ক্রাম্ব কি কাজ করে, তারপর এএমপি ব্রেড ক্রাম্বসের বিষয়গুলো জানার পর তারপর আমি তোমাদের বলছি ব্রেড ক্রাম্বসের উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন এই ব্রেড ক্রাম্বস কিন্তু আমাদের এই ব্রেড ক্রাম্বস কিন্তু একটা স্কেমা মার্কআপের মধ্যেই পড়ে। এখন তোমরা আমার চ্যানেল স্কেমা মার্কআপ লেখা সার্চ দাও, স্কেমা মার্কআপ, তোমার চ্যানেলে স্কেমা মার্কআপ লেখা সার্চ দিয়ে স্কেমা মার্কআপের কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে ব্রেড ক্রাম্ব একটা স্কেমা মার্কআপস এর মধ্যেও পড়ে। তো এখানে একটা বিভিন্ন ধরনের স্কেমা মার্কআপস থাকতে পারে, প্রোডাক্ট টাইপের স্কেমা, ব্রেড ক্রাম্ব টাইপের স্কেমা, আর বিভিন্ন টাইপের স্কেমা থাকতে পারে। তো যে এগুলো হচ্ছে একটা ব্রেড ক্রাম্বসের বিষয়। তো এখন তোমরা অন্যান্য স্কেমার বিষয়গুলো কিন্তু এই ভিডিওটা থেকে জানতে পারো তোমরা চাইলে। ব্যাস এটা হচ্ছে মূলত এই ব্রেড ক্রাম্বসের কাজটা কারণ আমরা এটা জানলাম। ব্রেড ক্রাম্বসের পর দেওয়া আছে যে রিভিউ স্নিপস। রিভিউ স্নিপস কি কাজটা করে, এখন আমি এখানে আসি আমরা। এখন রিভিউ স্নিপ, গুগল সার্চ কনসোল রিভিউ স্নিপ হলো একটি ধরনের স্ট্রাকচার ডাটা বা স্কেমা মার্কআপ যা ওয়েবসাইটে পেজ থাকা রিভিউ বা রেটিং, যেমন প্রোডাক্ট রিভিউ, তারপর সেবা রিভিউ সম্পর্কে গুগলকে জানায়, যাতে সার্চ রেজাল্টে রিভিউ স্টার এবং রেটিং প্রদর্শিত হয়। এটি আপনার ওয়েবসাইটে ক্লিক থ্রু রেট আর কি সিটার বাড়াতে সাহায্য করে, কারণ ব্যবহারকারীরা সার্চ রেজাল্ট আরো স্পষ্ট এবং আকর্ষণীয় তথ্য দেখাতে পায়। তারপর গুগল সার্চ কনসোল রিভিউ স্নিপ কি, এখন এটা আমরা জানবো। এখন রিভিউ স্নিপস হলো একটি রেটিং বা রিভিউ সংক্রান্ত বিশেষ চিহ্ন মার্কআপ যা আপনার ওয়েবসাইটের পেজ থাকা প্রোডাক্টস, তারপরে এখানে সার্ভিস এবং অন্যান্য তারপর লাগছে যে কোনো কন্টেন্টের উপর রিভিউ বা রেটিং দেখায়। এটি তথ্য গুগল সার্চ রেজাল্ট আরো এখানে লাগছে যে দৃষ্টিনন্দন ভাবে প্রদর্শিত হয় এবং এটি সাধারণত স্টার্স রেটিং, পরিমাণ অথবা সামগ্রিক রেটিং এবং কখনো কখনো রিভিউ লেখার তালিকা দেখায়। তারপর আমাদের একটা উদাহরণ দিই তোমাকে। এখন আমাদের একটা উদাহরণ কি, ধরা যাক আপনার একটি এখানে লাগছে যে প্রোডাক্টের পেজ আছে যেখানে কিছু গ্রাহক রিভিউ দিয়েছেন। এই রিভিউগুলো যদি সঠিকভাবে স্ট্রাকচার ডাটা হিসেবে মার্কআপ করা থাকে তবে গুগল সার্চ রেজাল্টে এমন কিছু দেখাতে পারে, কেমন 5 স্টার, এটি একটি দুর্দান্ত পণ্য, তারপরে এই যে 4.5, অথবা এই যে আমাদের এখানে 5, এই যে এরকম দেখাইতে পারে যে এভারেজ রেটিং দেখাইতে পারে। ব্যাস এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেখাইতে পারে। তো বিষয়গুলো এখানে বলছে আর আমরা এটা জানলাম। এরপর লাগছে গুগল সার্চ কনসোল রিভিউ স্নিপের রিপোর্টস, এই বিষয়গুলো এখন আমরা জানবো। গুগল সার্চ কনসোল রিভিউ স্নিপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং রিপোর্ট দেখায় যা আপনাকে সাহায্য করতে পারে কিভাবে স্ট্রাকচার ডাটা আমাদের ইমপ্লিমেন্ট করতে এবং কোনো সমস্যার সমাধান করতে। তো 1 নম্বরে কি ভ্যালিড রিভিউ স্নিপস, যে গুগল সার্চ কনসোল দেখায় কতগুলি পেজ সঠিকভাবে রিভিউ স্নিপ বা রেটিং মার্কআপ করা হয়েছে। এটি দেখায় যে গুগল সার্চ রেজাল্টে কিভাবে প্রদর্শিত হবে এই বিষয়গুলো দেখায়। তারপর ইনভ্যালিড রিভিউ স্নিপ,
এরা বলছে কি যদি কোনো রিভিউ স্নিপস মার্কআপ সঠিকভাবে প্রয়োগ না হয় তবে গুগল সার্চ কনসোলে আপনাকে ত্রুটি জানিয়ে দেবে। এটি দেখায় কি রেটিং স্টার বা রিভিউয়ের জন্য সঠিক মার্কআপ ব্যবহার হয়নি। তারপর কোনো প্রয়োজনীয় ফিল্ড বাদ পড়েছে। গুগল কিছু রিভিউ এখানে লেখছে কি যে স্নিপকে ইগনোর করেছে কারণ সেগুলি যথাযথভাবে সার্চ ইঞ্জিন প্রদর্শিত হতে পারে না। এই বিষয়গুলো বলছে, এটা আমরা জানলাম। তারপর আমাদের এখানে লেখছে যে রিভিউ স্নিপস এর উপকারিতাটা কি, এটা আমরা করলে এটার উপকারিতা কি এখন সেটা আমরা জানবো। এখন 1 নম্বরে এখানে এসইও দিই, যখন আপনি স্ট্রাকচার ডাটা দিয়ে রিভিউ মার্কআপ করবেন তখন গুগল সার্চ রেজাল্টে আপনার স্টার রেটিং সহ প্রদর্শন করে। এটি আপনার ওয়েবসাইটের সিটে ক্লিক থ্রু রিড বৃদ্ধি করতে পারে কারণ এটি ব্যবহারকারী চোখে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। তারপর লাগছে যে বহু রিভিউর বা রেটিং এর মাধ্যমে বিশ্বাসযোগ্যতা, এটা বলছে রিভিউর স্নিপকে সাধারণত আপনার প্রোডাক্ট বা সেবার বিশ্বাসযোগ্যতা এবং মান প্রদর্শন করে। যখন কেউ একটি ভালো রেটিং দেখে তারা আপনার সাইটে ক্লিক করতে আগ্রহী হয়। তারপর ব্যবহারকারী অভিজ্ঞতা, রিভিউ স্নিপসে ব্যবহারকারী একটি নির্দিষ্ট পণ্য বা সার্ভিস সম্পর্কে দ্রুত ধারণা দেয়। এটি তারা আপনার ওয়েবসাইটে ঢোকার আগেই তাদের পছন্দ বা সিদ্ধান্ত লেখছে কি যে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এই বিষয়টা বলছে। তারপরে এখানে আমাদের লেখছে যে রিভিউ স্নিপ কিভাবে কার্যকর করবেন, এই বিষয়গুলো লেখছে তারা স্ট্রাকচার ডাটা সঠিকভাবে ব্যবহার করুন। গুগল আপনার ওয়েবসাইটে রিভিউ স্নিপসে প্রদর্শন করার জন্য schema.org মার্কআপ ব্যবহার করতে বলবে। আপনি জেসন, এলডি, মাইক্রোডাটা অথবা আমাদের RDFA ফরম্যাটে এই মার্কআপ প্রয়োগ করতে পারবেন। তারপর লেখছে সঠিক ফিল্ড ইনক্লুড করুন। সঠিক ফিল্ড ইনক্লুড করুন সেটা বলছে যে রিভিউ স্নিপসে সঠিকভাবে যে কাজ করার জন্য আপনাকে অত্যন্ত রেটিং, রিভিউ টেক্সট এবং রিভিউর লেখকের নাম অন্তর্ভুক্ত করতে হবে। তারপর লেখছে যে গুগল কর্তৃক অনুমোদিত লেখছে রিভিউর স্নিপসে ব্যবহার করুন। গুগল কোন ধরনের রিভিউ স্নিপসে গ্রহণ করবে, কোন ধরনের রিভিউ স্নিপসে গ্রহণ করবে এবং কোন ধরনের স্নিপস গ্রহণ করবে না তা জানতে গুগলের গাইডলাইনগুলো অনুসরণ করুন। তারপর লাগছে উদাহরণস্বরূপ গুগল বট জেনারেটেড রিভিউ বা আমাদের লেখছে যে এখানে কি লেখছে ফেক রিভিউ গ্রহণ করে না, এই বিষয়গুলো বলছে। তাহলে কিন্তু আমরা জানলাম যে বিষয়গুলো কি কাজগুলো করে। এখন আমরা এখানে আমরা নিজ দিকে আসি, ব্যাস এই যে এটা আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা কিভাবে কার্যকর করবে এই যে আমাদের গ্রহণ করে না এটা আমরা জানলাম। তারপর গুগল সার্চ কনসোল থেকে ত্রুটি সমাধানগুলো এখন আমরা জানবো। গুগল সার্চ কনসোল থেকে ত্রুটি সমাধানের বিষয়গুলো, গুগল সার্চ কনসোল যদি রিভিউ স্নিপ সম্পর্কিত কোনো ত্রুটি রিপোর্ট করে তবে আপনি তা সমাধান করতে পারবেন। গুগল মার্কআপ কোডে সমস্যা থাকলে তা সঠিকভাবে আপডেট করুন। যদি কোনো রেটিং বা রিভিউ ফিল্ড বাদ পড়ে থাকে তা সম্পূর্ণ করুন। তারপর সার্ভারের সাইডে সঠিকভাবে স্ট্রাকচার ডাটা আমাদের সংযুক্ত করছেন কিনা নিশ্চিত করুন, এটা বলছে। তারপর এইভাবে গুগল সার্চ কনসোলের রিভিউ স্নিপ সেকশনে আপনাকে আপনার সাইটের রিভিউ এবং রেটিং সঠিকভাবে মার্কআপ করতে এবং কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করবে যাতে সার্চ রেজাল্টে ভালোভাবে প্রদর্শিত হয়, এটা বিষয়টা বলছে। তাহলে কিন্তু আমরা বিষয়টা জানলাম যে এই কাজগুলো কি কাজগুলো করে, এইগুলো হচ্ছে বিষয়টা। আমরা কিন্তু রিভিউ স্নিপস এর বিষয়টা জানলাম এটা কি কাজটা করে। এখন বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার জন্য ধর আমরা রিভিউ স্নিপস, হোয়াট ইজ রিভিউ স্নিপ লেখে সার্চ করে আমরা তখন আমরা আমাদের ধর আমরা এদিক থেকে আমরা এখানে আমরা এই রিভিউ স্নিপ লেখাটা একটু কপি করে নিয়ে যাই, নিয়ে এখন আমরা যদি লেখা সার্চ দেই হোয়াট ইজ রিভিউ স্নিপস, ব্যাস হোয়াট ইজ রিভিউ স্নিপস লেখা সার্চ দিলে এটা আমাদের কিন্তু এই যে বাংলা অটোমেটিকলি চলে আসছে, কিছু বিষয়গুলো বাংলা লেখা পরে এটা অটোমেটিকলি চলে আসছে। এখন রিভিউ স্নিপস কি চলে আসছে। এখন রিভিউ স্নিপস কি, যে রিভিউ স্নিপ হচ্ছে সার্চ ইঞ্জিনে বিশেষ করে গুগলে কোনো প্রোডাক্টস, রেসিপি, সার্ভিস, রেসিপি, কোর্স ইত্যাদি নিচে ছোট রিভিউ আমাদের সারাংশ, রেটিং, মন্তব্য বা এখানে লেখছে কি যে স্কোর সহ যে রিচ রেজাল্ট হিসাবে দেখায়। তারপরে ব্যাখ্যা দিছে, তারপরে উদাহরণ দিছে, তারপর কিভাবে এটা কাজ করে এই বিষয়গুলো বলছে। তো যে কিভাবে এটা কাজ করে যে কন্টেক্সট, তারপরে টাইপ, নেম, এগ্রিগেট রেটিং, তারপর লাগছে টাইপ, রেটিং ভ্যালু, রিভিউ কাউন্ট, এই বিষয়গুলো বলছে। রিভিউ স্নিপের উপকারিতা কি, তারপর কোন পেজ রিভিউ স্নিপ
এই যে আমাদের এখানে আমাদের প্রযোজ্য এই বিষয়গুলো বলছে। তো এগুলো তোমরা সময় নেই, যেগুলো মানে সেম বিষয়গুলো তোমাদের যেগুলো তোমরা বুঝবে না এখান থেকে সার্চ দিবে, এগুলো বিষয়গুলো বলছে। তো আমরা রিভিউ স্নিপেটস এর বিষয়টা এটা আমরা কি বুঝলাম, এটা হচ্ছে যে ধরো আমরা যদি একটু গুগল থেকে সার্চ দিলাম, আমরা চকলেট কেক রেসিপি লিখে সার্চ দিলাম, তো সার্চ দেওয়ার পরে এখন আমরা গুগল থেকে যখন এটা লেখা সার্চ দিব, সার্চ দিলে এখন চকলেট কেক রেসিপি কিন্তু এই যে আমাদের এটার বিভিন্ন এটা বিষয়গুলো চলে আসে না, চকলেট কেক রেসিপি বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস, তারপরে এটা বানাতে কত মিনিট লাগবে, তারপরে রেটিং চলে আসে না। তো এর মধ্যে এই যে এখানে একটা এই আমাদের এই যে একটা রেটিং দেখায় না, তো যে এটা কি কিন্তু রিভিউ স্নিপ বলে। তো এই যে রিভিউ স্নিপস এর বিষয়গুলো কিন্তু আমরা এখানে পড়ছিলাম, কিন্তু এখানে তারপরে দিকে পড়ছিলাম যে রিভিউ স্নিপ সার্চ ইঞ্জিনে যে কোনো প্রোডাক্ট সার্ভিস বা যেমন চকলেট কেক রেসিপি আমরা লিখলাম না, এর নিচে কিন্তু ছোট্ট করে একটা রিভিউ কিন্তু দেখায়। তো এটা কিন্তু একটা স্টার রেটিং মন্তব্য এখানে বিষয়গুলো হিসেবে কিন্তু দেখায়, যে এটা কিন্তু আমাদের যেরকম কিন্তু এই যে এরকম দেখায় যে নিচে একটা ছোট্ট কিন্তু করে কিন্তু যেরকম রিভিউ স্নিপ দেখায়। তো এই বিষয়টা কিন্তু করা থাকলে সেটা কোনো রেসিপির ক্ষেত্রে বা যেরকম বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু দেখায়, তাহলে কিন্তু আমরা জানলাম তাহলে এই বিষয়গুলো কি কাজগুলো করে। তাছাড়া রিভিউ স্নিপস আসার পরে ইনভ্যালিড ভ্যালিড ডাটাগুলো আমি এখান থেকে দেখতে পারি বা এক্সপোর্ট করে নিয়ে যেতে পারি, ডেটটা দেখতে পারি, এই বিষয়গুলো এখানে বলছে। তাহলে কিন্তু আমরা বিষয়গুলো জানা কাজগুলো কি কাজগুলো করে, তো এটা হচ্ছে মূলত এই কাজগুলো করে। ব্যস্ত বিষয় দেখার পরে অঞ্চলে কাজটা করতে পারি। গুগল স্টুডেন্ট বাংলা ক্লাস 46 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্টস এর মধ্যে আমাদের এএমপি ব্রেড ক্রাম্বস এবং রিভিউ স্নিপস এর বিষয়গুলো। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে সবার সাথে শেয়ার করবে।